আমরা যদি একটু অতিথিদের যুক্ত করে নিই, কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি; অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী; এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবারই একটু আমি প্রতিক্রিয়া জানবো এই ঘটনায়। শুরুতে কামরুজ্জামান রতন, আপনারটা একটু জানি যে প্রার্থীরা বাড়তি সতর্কতা দরকার হবে কিনা আপনাদের, কারণ এরকম একটা ইনসিডেন্ট ঘটে যাবার পরে সবার মধ্যেই এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। আপনাদের প্রার্থী ঘোষণা করেছেন মাত্র, যখনই জনসংযোগে একজন প্রার্থী গেলেন তার জনসংযোগে হামলা, এবং তিনি নিজেও গুলিবিদ্ধ। একটা আপনারা কনসার্ন কিনা বিষয়টা নিয়ে, কি ধরনের কনসার্ন প্রকাশ করছেন? ধন্যবাদ। এই আজাদ মজুমদার ভাইয়ের কথা শুনছিলাম, উনি তো রাষ্ট্রের অর্গানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। তো আজাদ ভাই এটা তো বুঝতেছেন যে মাত্র ইলেকশন ক্যাম্পিং এখনো দলীয়ভাবে শুরু হয়নি, নির্বাচনী ইশতেহার ঘোষণা হয়নি, কিন্তু প্রার্থীরা তার দলীয় মনোনয়ন যে আমাদের যেটা দেওয়া হয়েছে ৩রা নভেম্বর, তার ভিত্তিতে আরশাদ উনি হলেন আমাদের নগর বিএনপির, উনি হলেন কনভেনার। তো উনি নিজে আঘাতপ্রাপ্ত। তো সুতরাং এটা তো অবশ্যই কনসার্নের ব্যাপার, কারণ সারা বাংলাদেশে একযুগে কিন্তু নির্বাচনের প্রার্থী শুধু বিএনপির নয়, সমস্ত অংশীজন যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সবারই কিন্তু একটা নিরাপত্তার দায়িত্ব এই রাষ্ট্রের। বিশেষ করে আমরা আশাবাদী হতে চাই দীর্ঘদিন পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা জনাব আমাদের প্রফেসর ইউনূস বলেছেন যে ইতিহাসের একটা সর্বশ্রেষ্ঠ, একটা সুন্দর এবং ঐতিহাসিকভাবে এই নির্বাচনটা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। তো সেইখানে আমরা দেখেছি বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স, সেনাবাহিনীর সহ নৌবাহিনী, বিমান বাহিনী, প্রায় ১ লক্ষ আমাদের ইলেকশন কন্ডাক্টে সবাই অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে। তো সার্বিকভাবে ইলেকশনের পরিবেশ যদি মানুষ এরকম যদি আস্থা এবং জীবনহানির, প্রাণহানির মতো যদি ঘটনা দেখে, আমাদের ভবিষ্যৎ আমরা অবশ্যই ইলেকশনের যে একটা সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ, যেই পরিবেশের মধ্যে মানুষ একটা বিশ্বাস নিয়ে ঘর থেকে বের হবে এবং নির্বাচনে ভোটটা যদি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে, এটা অবশ্যই এটা কনসার্নের ব্যাপার। তা আমরা মনে করব যে আজাদ ভাইয়ের মাধ্যমে এই সরকার ইতিমধ্যেই যে সংখ্যাটা যেটা হলো, এই সংখ্যা নয়, এই ফার্দার দ্বিতীয় জন্য কোনো ঘটনাটা না ঘটে। একটা ঘটনা থেকে আমরা হতাশ হব না, কিন্তু এর সাথে যারা জড়িত, আর সন্ত্রাসী কিনা সারোয়ার সেটা আইন প্রয়োগকারী সংস্থা, সেটা তাদের যখন সে বাইরে ছিল 15টা মামলা, তাকে অ্যারেস্ট করার মধ্যে দিয়ে সে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আইনের কাছে তাকে সোপর্দ করা দরকার ছিল। কিন্তু একটা সন্ত্রাসী, একটা কুকুর যদি রাস্তার বিশৃঙ্খলার কারণে যদি মারা যায়, এবং এইটা দায় দায়িত্ব আলটিমেটলি সরকারই পড়ে। সারোয়ার কি সেটা আমাদের দেখবার বিষয় নয়, কিন্তু নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে সারোয়ার মারা গিয়েছে। এই কারণে কিন্তু পরিবেশ এবং অশান্তির কারণে জনগণ কিন্তু আস্থা এবং অবিশ্বাসের জায়গায় চলে যাবে। তা আমি মনে করব আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সরকারকে আরো বেশি যত্নবান হতে, এবং সরকারকে এই ধরনের যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে বা এইটা ষড়যন্ত্র কিনা সবকিছু ফাইন্ডিংস করেই সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিশেষভাবে আপনার মাধ্যমে আমি অনুরোধ করছি। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনারা কি মনে করেন, জামায়াতে ইসলামী কি মনে করে? নিজেরা নিশ্চয়ই আপনাদের মধ্যে কথা হয়েছে দলীয়ভাবে ব্যাপারটা নিয়ে, এবং আপনাদেরও প্রার্থী ঘোষণা করা আছে, প্রার্থীরা জনসংযোগ করছেন সেই জায়গা থেকে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে সালাম। দেখুন, প্রথম কথা হচ্ছে এই ঘটনাটা নিঃসন্দেহে আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত। আমি যেহেতু নিজেও একজন জামাত ইসলামীর নমিনি ঢাকা 11 আসনে, এটা আমাদের মধ্যেও কিন্তু এটা চিন্তার উদ্বেগ তৈরি করেছে। মাত্রই আমাদের নির্বাচনী একটা পরিবেশ তৈরি হচ্ছে, এর মধ্যেই সরাসরি গণসংযোগে এসে গুলি করে কাউকে মেরে ফেলা হয়, এটা আমাদের জন্য একটা ভয়ঙ্করই পরিবেশ আমি বলবো বর্তমান সিচুয়েশনের জন্য। আমরা যেটা দেখলাম গত 3 তারিখে যখন থেকে বিএনপি তার নমিনেশন প্রাথমিক বাছাই করেছেন, সারা দেশে কিন্তু অসন্তোষটা আমরা লক্ষ্য করছি। প্রায় 10 থেকে 12টি জায়গায়, চট্টগ্রাম, কুমিল্লা, মাদারীপুর সহ রাস্তা ব্যারিকেড হয়েছে। আজকে দেখলাম কোথায় তারা রেল লাইন অবরোধ করেছেন। এই যে একটা অবস্থা, আমার কাছে মনে হচ্ছে বিএনপি তাদের ইন্টারনাল যে একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের কারণে কিন্তু পরিবেশটা তৈরি হচ্ছে। আমরা খেয়াল করলাম, আপনি নিজে খেয়াল করেছেন, এখানে আপনার নিউজে বললেন সন্ত্রাসী সরোয়ার মারা গিয়েছে।
আবার বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তিনি তিনি বিএনপির কেউ নন। আবার তার বাবা বলেছেন তিনি যুব দলের নেতা। তো যদি তিনি বিএনপির কিছুই না হয়ে থাকেন, যদি তিনি সন্ত্রাসী হয়ে থাকেন, তাহলে বিএনপি যিনি মহানগর কমিটির আহ্বায়ক তার সাথে কিভাবে সন্ত্রাসী সরবরাহ থাকে? আমরা দেখি কোন একটা ঘটনা না, ঘটলে সেটা কিন্তু তারা অস্বীকারের একটা ব্যাখ্যা দিয়েছে, প্রবণতা। তারা সেটার ব্যাখ্যা দিয়েছে। তারা এখানে শত শত মানুষ থাকে, কেউ থাকতেই পারে, আসতেই পারে, না, এটা না, ঠিক আছে। আপনার জনসংযোগেও কেউ যেতে পারে, আমি চাইলে যেতে না, পারি আপনার তো এখানে। কিন্তু কিন্তু আমরা দেখলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যুব দলের নেতা এবং চট্টগ্রামে বিএনপির নেতা আসলাম চৌধুরী সহ বহু নেতার সাথে তার একটা সুসম্পর্ক আছে। অলরেডি এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ায়। আরেকটা দিক হচ্ছে আমরা দেখলাম ওনারা মিছিল করেছেন জামাত শিবিরকে দায়ী করে। এটি যদি চলতে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি ঘটনা কখনো প্রমাণ করতে পারবেন না। এটা বিএনপিরও দায়িত্ব এই ঘটনার গভীরে কি আছে খুঁজে বের করা, আইন শৃঙ্খলা বাহিনীরও দায়িত্ব। কেন একজন মাত্র প্রার্থী সে মাঠে নামলো, তার সেখানে কেন নিরাপত্তা বলয় থাকলো না, এটি কিন্তু সরকারেরও দায়িত্ব আছে। তা আমরা মনে করি দলগুলো যারা আমরা ইলেকশনে যাচ্ছি, আমাদের দলীয় শৃঙ্খলাটা আমাদের যেমন রক্ষা করতে হবে, পাশাপাশি সরকারেরও দায়িত্ব হতে পারে কেউ ভিন্ন কোনো সুযোগ নিয়ে যাতে দেশে নির্বাচনের পরিবেশটাকে ব্যাহত করতে না পারে সেই দিকে খেয়াল করা। জি। আরেকটি হচ্ছে দায় চাপানোটা, আমি এটা অত্যন্ত দায় চাপানো যেটি, এটি কখনো আমাদের জন্য সমীচীন নয়। কোন একটা ঘটনা ঘটলেই তথ্য প্রমাণ ছাড়াই মিছিল করা, কোন দলের বিরুদ্ধে স্লোগান দেওয়াটা যেটি করা হয়, তাহলে যারা সত্যিকার এই ঘটনাগুলো ঘটি তারা সেখানে পার পেয়ে যাবে। যাতে এই জিনিসটা না হয় সেদিকে আমরা দৃষ্টি দেব, বলবো আমরা বিএনপিকে এবং Exactly. সরওয়ার যে যুব দলের নেতা, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। ওনারা ঘটনাকে এখন ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্যই অস্বীকার করছেন। এমন অস্বীকার না করে কি করে একজন শীর্ষ সন্ত্রাসী তিনি যুব দলের নেতা হতে পারেন, আবার তিনি কি করে আপনি প্রশ্নগুলো যে করেছেন এটা আসলে কামরুজ্জামান রতনের কাছ থেকে এটার উত্তর আমি নেব। এটি আমাদের জন্য একটা উদ্বেগের দিক। আপনার কাছে আসবো আরেকবার। মনিরা শারমিন, এনসিপি আসলে কিভাবে দেখে এবং এনসিপি কি মনে করে, উদ্বিগ্ন কিনা? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক যারা উপস্থিত আছেন শুভেচ্ছা। দেখেন, এই ধরনের ঘটনা তো অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং আমরা যখন কিনা একটা রাজনৈতিক একটা মতৈক্যের মধ্যে দিয়ে নির্বাচনের দিকে আমরা প্রবেশ করার চেষ্টা করছি, অন্তত সেই সময় এই ধরনের যে ঘটনাগুলো সেগুলো আমাদের যেরকম আতঙ্কিত করে, আমাদের উদ্বিগ্ন করে, সাথে সাথে কিন্তু নির্বাচনে আসলে সত্যিকার অর্থে নির্বাচনটি কেমন হবে এবং এই যে প্রচারণার সময় যদি এই ধরনের ঘটনা ঘটে আর সেখানে আসলে ভোটের দিন যারা আসলে ভোটার তারা আসলে কতটাই ভোট নিয়ে আশাবাদী, নির্বাচন নিয়ে আশাবাদী হবেন এবং এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসে। সুতরাং এমনিতেই কিন্তু বাংলাদেশে আমি যদি বলি আমার আমি যখন থেকে আসলে ভোটাধিকার প্রয়োগ করার কথা তখন থেকে আমি ভোট দিতে পারিনি। সুতরাং সেই জায়গা থেকে আমার এই যে যারা ভোটার আছে তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন সব জায়গাতে কিন্তু এই আলোচনাগুলো চলছে যে ভোটটা কেমন হবে, নির্বাচনটা কেমন হবে। সুতরাং এটি অবশ্যই যদি যিনি আসলে খুন হয়েছেন উনি আসলে যে কোনো দলেরই হতে পারেন, তবে এই ধরনের ঘটনা যখন উনি এই ধরনের একটা ঘটনার শিকার হয়েছেন এরপরে উনি আসলে সন্ত্রাসী কিনা বা উনি কোন দলের, এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনী বলেন এবং সব জায়গা থেকে সেই নিশ্চয়তাটা আসলে আমাদের রাষ্ট্র দিতে পারছে কিনা। এই আমরা শুনছি সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বারবারই বলছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে এটা। সুতরাং এই সর্বশ্রেষ্ঠ নির্বাচন এটি আসলেই শুধুমাত্র রেটরিক হিসেবে থেকে যাবে কিনা, এটি আমাদের মধ্যে একটা শঙ্কার জন্ম দেয়। এবং এই ধরনের আমরা যদি বলি গত 17 বছর এই সংস্কৃতি আমরা দেখেছি যে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা, তো সেই সংস্কৃতি থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমরা গত কয়েকদিন বিএনপির পক্ষ থেকে আসলে তাদের নমিনেশনের 237 জনের যে একটা লিস্ট মনোনীত প্রার্থীর, সেই লিস্ট ঘোষণার পর থেকে কিন্তু এক ধরনের বিএনপির পক্ষ থেকে হরতাল, স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে এক ধরনের হরতাল পালন দেখছি। আপনি দেখেন মহাসড়ক অবরোধ এবং নানান জায়গায় জ্বালাপোড়া, নানান কর্মসূচি তারা দিচ্ছে। সুতরাং এই যে একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেসি
দেখতেছি যদি এই অবস্থা হয়, সেটিও কিন্তু একটা আমাদের চিন্তার জায়গা, যেখানে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে আমরা বলছি যে নতুন ভাবে আমাদের রাজনীতিটাকে দেখতে হবে এই 5 আগস্ট পরবর্তী সময়, সেখানে এই ধরনের রাজনৈতিক চর্চা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি এবং এই 5 আগস্টও যদি আসলে বিএনপির রাজনীতিতে কোনো শিক্ষা না দিতে পারে, সেটি কিন্তু রাজনৈতিক আপনি ব্যবস্থা ছাড়া আমি আসলে কিছু গণতন্ত্রের বলতে কথা চাই না। বলছিলেন দলের ভিতরে এনসিপি কি গণতান্ত্রিকভাবে তাদের প্রার্থীদের নির্বাচিত করেছে, মানে কোন প্রসেসে করেছে এনসিপি? এনসিপি তাদের প্রার্থী মনোনীত করেছে বলতে, ইট হ্যাজ নট বি ডান, এটা হচ্ছে ইটস অনগোয়িং প্রসেস। আমরা বলেছি যে এই মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমরা প্রার্থীর যে তালিকা, প্রাথমিক একটি তালিকা ঘোষণা করব। সেটির জন্য কিন্তু আমাদের ইন্টারনালি, আমি যদি বলি, আমাদের আজকেও একটি নির্বাহী কমিটির মিটিং ছিল। মানে সুতরাং আপনারা সেই জায়গা নির্বাহী থেকে আমরা কমিটির ভিতরে, নির্বাচন, মানে প্রসেসটা নির্বাহী কমিটির ভিতরে গণতান্ত্রিক রাখছেন, মানে সেখানে ভোটের সিস্টেম করছেন, নাকি আপনাদের মানে তৃণমূল থেকে ভোটিং এর সিস্টেম, মানে আপনি মানে গণতন্ত্র বলতে মানে কোন সিস্টেমে আপনারা তাদেরকে নির্বাচিত করছেন? জি, এখন বিষয়টি হচ্ছে যে যেহেতু প্রথমত এনসিপি নতুন রাজনৈতিক দল, আমরা যদি বলি যে একেবারে তৃণমূল পর্যায়ে থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশেই কিন্তু এরকম একটা ওপেন কল দিয়ে দিয়েছি আমাদের যে গ্রুপগুলোতে, সেখানে আমাদের যারা নেতাকর্মী আছে তাদের কাছে, যে আমরা চাই যে স্থানীয়ভাবে আসলে যারা গুরুত্বপূর্ণ, যারা খুব ক্লিন ইমেজের, যারা আসলে শিক্ষক হতে পারে, সিনিয়র সাংবাদিক হতে পারে, যারা সিনিয়র রাজনীতিবিদ হতে পারে, সেই জায়গা থেকে যে তারা আসলে যারা আসলে স্থানীয়ভাবে জনপ্রিয়, সেই মানুষগুলোর কিন্তু নাম আমাদের কাছে পাঠানোর একটা ব্যবস্থা আছে। তো আমরা সেই লিস্টিং গুলো করছি স্থানীয় পর্যায় থেকেও, এবং অবশ্যই তো আমাদের কেন্দ্রীয় কমিটি বলেন এবং আমাদের যে আসলে সংগঠনগুলো আছে সবগুলো থেকেই আমরা আসলে লিস্টটা করছি।